আর্থকোয়েক বা ভূমিকম্প কি, ভূমিকম্পের কেন্দ্র জিনিসটা কি, ভূমিকম্পের উপকেন্দ্র জিনিসটা কি, প্রশান্ত মহাসাগরীয় পাত, উত্তর আমেরিকা পাত পরস্পরের দিকে অগ্রসর হওয়ার কারণে কি পরিবর্তন সংঘটিত হচ্ছে, বা এই যে ভূমিকম্পের তরঙ্গের বিভিন্ন রকম শ্রেণী রয়েছে সেইগুলো কি রকম, কোনটা ক্ষুদ্র তরঙ্গ কোনটা দীর্ঘ তরঙ্গ, তাছাড়া ভূমিকম্পের পরিমাপ করা হবে কোন যন্ত্রের সাহায্যে এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোই বা কোনগুলো, এই সমস্ত কিছু থাকছে আজকের ক্লাসে। তাই ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে তোমাকে দেখতেই হবে, ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটা, খুব মন দিয়ে দেখে নাও এবং সম্পূর্ণ ক্লাসটা বুঝে নাও। তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত। আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে তোমাদের ভূগোল বিষয়ের উপরে। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ভূমিকম্প। তোমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী, তারই একটা পোর্শন হচ্ছে ভূমিকম্প বা আর্থকোয়েক, সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব আজকের এই ক্লাসে। সুতরাং ক্লাসটা মনোযোগ সহকারে দেখে নাও এবং সম্পূর্ণটা বুঝে নাও। চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। সান ফ্রান্সিসকো শহরটার নাম নিশ্চয়ই শুনেছ, লস অ্যাঞ্জেলস এই শহরটার নামও হয়তো শুনে থাকবে। এই দুটো শহর যার কথা বললাম এগুলো সবই কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে। আর এই দুটো শহর তাদের মনোরম আবহাওয়ার কারণে কিন্তু বিখ্যাত শহর। কি ভাবছো, ভবিষ্যতে একটা ভালো কোনো চাকরি করে এই সমস্ত জায়গায় থাকবে কি না? থাকতেই পারো, যদি ভালো কোনো চাকরি করো নিশ্চয়ই তুমি সেই জায়গা অ্যাভেল করতে পারবে। কিন্তু এই যে জায়গাগুলোর কথা বললাম এই জায়গাগুলো থাকাটা একটু ঝুঁকিপূর্ণ। কেন বলছি সেটাই তো থাকছে আজকের আলোচনায়। এই যে বিখ্যাত দুটো শহরের কথা বললাম এই শহরগুলোতে থাকাটা কেন বেশি রিস্কি সেটাই তো আলোচনা করব পুরো ক্লাস জুড়ে। তাই মনোযোগ সহকারে দেখো এবং বুঝে নাও। দেখো আমরা এই অধ্যায়টা অর্থাৎ এই যে অস্থিত পৃথিবী এই অধ্যায়টার পার্ট 1 পর্বে দেখেছিলাম যে পৃথিবীতে বেশ কিছু ছোট মাঝারি এবং কিছু বড় পাত রয়েছে। এই বড় পাতগুলোর সংখ্যা আমরা দেখেছিলাম 7টা। তো সেই 7টা বড় পাতের মধ্যে একটা রয়েছিল উত্তর আমেরিকা পাত, আরেকটা ছিল প্রশান্ত মহাসাগরীয় পাত। এখানে দেখো ছবির সাহায্যে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের অংশ, এইটা উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দিক। এই পশ্চিম দিকের মধ্যে এই যে দুটো অ্যারো দিয়ে আমি দেখিয়েছি এই দুটো হচ্ছে দুটো বড় পাত। সেই দুটো কি, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত আর এটা হচ্ছে উত্তর আমেরিকা পাত। দেখো এখানে দেখতেই পাচ্ছ এই যে প্রশান্ত মহাসাগরীয় পাত যেটা বড় পাতগুলোর একটা অন্যতম পাত, এ কোথায় যাচ্ছে উত্তর দিকে চলে যাচ্ছে। আর উত্তর আমেরিকা পাত এ কোথায় আসছে দক্ষিণ দিকে চলে আসছে। তাহলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত এ উত্তরে সরে যাচ্ছে এবং উত্তর আমেরিকা পাতের পশ্চিম অংশ সেটা কি হচ্ছে দক্ষিণ দিকে চলে আসছে। এর ফলে এই যে অংশটা এখানটায় সবসময় একটা অস্থির ভাব বিরাজ করে। তাছাড়া এই যে লাল কালি দিয়ে এখানে লিখেছি দেখো সান আন্দ্রিয়াস চ্যুতি বা সান আন্দ্রিয়াস ফল্ট, এই জায়গায় ওই দুটো শহর যেটার তোমার নাম বললাম সান ফ্রান্সিসকো আর লস অ্যাঞ্জেলস এখানে অবস্থান করছে। তার ফলে এখানে কি হয় প্রায় সময়তেই যেগুলো লেগেই থাকে সেটা হচ্ছে বেশিরভাগটা হচ্ছে ভূমিকম্প। এবং এই ভূমিকম্পগুলো এতটাই শক্তিশালী হয় যে 1906 সালে এই অঞ্চলটায় মানে যে সান ফ্রান্সিসকোর কথা বলছি এখানে এতটাই বড় মাপের ভূমিকম্প হয়েছিল যে সান ফ্রান্সিসকো শহরটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল এই ভূমিকম্পের কারণে। তাহলে এই যে ভূমিকম্পের কথা বলছি ভূমিকম্পের তাহলে মূলত কারণ হিসেবে আমরা বলতে পারি পাত সীমানার কথা। মানে প্রত্যেকটা পাত সীমানায় কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা হয়ে থাকে। সেই কারণে কি হচ্ছে এই যে ভূমিকম্পের যে জায়গাগুলো সেগুলো সবসময় একই জায়গায় অবস্থান করে। তাছাড়া আমরা অগ্নুৎপাতের কথা যদি বলি সেক্ষেত্রেও সেগুলোও কিন্তু একই জায়গায় অবস্থান করে শুধুমাত্র এই কারণে। তো তাহলে কি ভূমিকম্পের জন্য এই যে পাতের সঞ্চালন অগ্নুৎপাত বা ভূ আলোড়ন এগুলোই শুধুমাত্র দায়ী? না, শুধুমাত্র এগুলো দায়ী নয়, কারণ এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। মানুষের দ্বারাও এমন অনেক কারণ সংঘটিত হয় যার জন্য কিনা ভূমিকম্প হয়। যেমন ভূগর্ভে কোনো খনন কার্য চালালে সেখানে ভূমিকম্প হতে পারে, ধসের কারণে হতে পারে, কোনো জায়গায় যদি গহ্বর তৈরি করা হয় তাহলে সেখানে হতে পারে, জলাধার নির্মাণের জন্য ভূমিকম্প সংঘটিত হতে পারে। তাছাড়া খনি ও সুড়ঙ্গ যদি খনন করা হয় সেক্ষেত্রেও যেমন হয়, আর বোমা
বিস্ফোরণজনিত কারণেও কিন্তু এই ভূমিকম্প সংঘটিত হতে পারে। আর এই যে ভূমিকম্পের কথা বলছি, এই ভূমিকম্প কিন্তু প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও হচ্ছে, কোথাও না কোথাও সেই জায়গাকার ভূমি কেঁপে উঠছে, প্রতি মুহূর্তেই কিন্তু এই ঘটনা ঘটছে। তো পৃথিবীর অভ্যন্তরের যে স্থিতিস্থাপক শক্তি সেটা যদি কোনো কারণে হালকা হয়ে যায়, তাহলে মানে মুক্ত হয়ে যায় যদি, তাহলেই কিন্তু সেই ভূমি কেঁপে উঠবে এবং ভূমিকম্প বা আর্থকোয়েক সৃষ্টি হবে। এবার দেখো এখানে ভূমিকম্পটি কিভাবে সংঘটিত হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা ছোট্ট ছবি এঁকেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। ছবিটা দেখো এবং আমার বলা কথাগুলোর সঙ্গে মেলাও, তাহলে আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে ছবিতে দুটো জায়গা দেখিয়েছি, একটা এই জায়গাটা যেটাকে দেখিয়েছি ভূমিকম্পের কেন্দ্র বলে, আর একটা এই জায়গাটা যেটাকে দেখিয়েছি ভূমিকম্পের উপকেন্দ্র বলে। তাহলে আমাদেরকে জানতে হবে ভূমিকম্পের কেন্দ্র জিনিসটা কি, উপকেন্দ্র জিনিসটা কি। আর এটা কিন্তু মাঝে মধ্যেই তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসেবেও এসে থাকে বা টিকা হিসেবে এসে থাকে। তাহলে ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে, দেখো এই যে ওপরের অংশটা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে, দেখো এটা নিচের দিকে চলে যাচ্ছে, এগুলো বিভিন্ন স্তর। তাহলে ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি বা উদ্ভব হয়, সেটি হলো ভূমিকম্পের কেন্দ্র। তাহলে আবার একবার বলছি, মিলিয়ে নাও। ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের মধ্যে যেখানে ভূমিকম্পের সৃষ্টি বা উদ্ভব হয়, তাকেই বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। বোঝা গেছে? এইবার এই কেন্দ্র থেকে দেখো, এই যে লাল ডট লাইনটা দেখছো, এটা কি কেন্দ্র থেকে একেবারে প্রায় সোজাসুজি এটা কোথায় পৌঁছেছে? ভূপৃষ্ঠে। তাহলে কেন্দ্র থেকে ভূমিকম্পটা পৃথিবী পৃষ্ঠে যে স্থানে প্রথম এসে পৌঁছায়, সেটা হচ্ছে তার উপকেন্দ্র। কার? ভূমিকম্পের উপকেন্দ্র। তাহলে আরো একবার একটু অন্য ভাষা দিয়ে বলছি, দেখে নাও। ভূমিকম্পের কেন্দ্র থেকে উল্লম্বভাবে, যে লম্বালম্বি সেই জন্য বলছি উল্লম্বভাবে, পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠের প্রথম যে বিন্দুতে ভূমিকম্প এসে পৌঁছায়, তাকেই বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। এই কেন্দ্রটাকে বলা হয় ফোকাস, ভূমিকম্পের কেন্দ্রকে বলা হয় ফোকাস। আর এই ভূমিকম্পের উপকেন্দ্র যেটা দেখালাম, এটাকে বলা হয় থাকে এপিসেন্টার। তাহলে ভূমিকম্পের কেন্দ্র কি জিনিস, উপকেন্দ্র কি জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে ভূ অভ্যন্তরের মধ্যে যেখানে সেটা সৃষ্টি হলো বা উদ্ভব হলো, আর সেই জায়গা থেকে পৃথিবী পৃষ্ঠে লম্বালম্বি ভাবে যে স্থানে প্রথম এসে ওই ভূমিকম্পটা অনুভূত হয় বা পৌঁছায় যে বিন্দুতে, সেটাকেই বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। দেখো এখানটা একটা বিন্দুর মতো করেছি, এখান থেকে প্রায় লম্বভাবে বা উল্লম্বভাবে এসে এই জায়গায় প্রথম পৌঁছচ্ছে, তাই এটাই হচ্ছে এপিসেন্টার বা ভূমিকম্পের উপকেন্দ্র। এবার এই তাহলে গোল গোল যে লাল মার্কগুলো করেছি, গোল গোল দাগগুলো দিয়েছি, এগুলো তাহলে কি? দেখো এই জায়গায় ভূমিকম্প এসে প্রথম পৌঁছালো, তারপর কি করলো, সেটা অনেকটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়লো। তাই এই যে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়া, এটাকে আবার বলা হচ্ছে ভূমিকম্প তরঙ্গ বা ভূকম্পন তরঙ্গ বা সিসমিক ওয়েভ। তাহলে ভূকম্পন তরঙ্গটা কিরকম হচ্ছে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো তুমি পুকুরে একটা ঢিল ফিকে দিলে পুকুরের জলের মধ্যে, তাহলে ঢিলটা গিয়ে জলের মধ্যে ডুবে গেল, কিন্তু যে জায়গাটার জলটা অপসারণ করে ওই ঢিলটা ভেতরে ঢুকে গেল, সেই জলটা দেখবে ধীরে 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 পাশের দিকে ছড়িয়ে যাচ্ছে, ঢেউয়ের মতো হালকা 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 করে ছড়িয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এই রকমই হচ্ছে এই ভূকম্পন তরঙ্গ। মানে এই জায়গায় এসে পৌঁছালো, তারপরে ধীরে ধীরে এটা চারপাশের দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, এটাই হচ্ছে সিসমিক ওয়েভ বা ভূকম্পন তরঙ্গ। আশা করি 3টে জিনিস বুঝতে পেরেছো। এবার এই যে ভূকম্পন তরঙ্গের কথা বলছি, ভূকম্পন তরঙ্গ আবার 3 রকমের হয়ে থাকে। 3 রকম কি কি সেটা আমি এখানে দেখিয়েছি। দেখো, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। এই যে লেটারগুলো লিখেছি ইংলিশ লেটার, এগুলোর কিন্তু ফুল ফর্ম রয়েছে। পি তরঙ্গ মানে প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ। এস তরঙ্গ অর্থাৎ সেকেন্ডারি ওয়েভ বা গৌণ তরঙ্গ। আর এল তরঙ্গ অর্থাৎ লেভেল ওয়েভ মানে পৃষ্ঠ তরঙ্গ। তাহলে এই হচ্ছে ভূকম্পন তরঙ্গের 3টে ভাগ। আবার বলছি, প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গ। প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ আর লেভেল ওয়েভ। এখানে আমি আরো একটা ছবি এঁকে দেখালাম, দেখো, যেখানে তোমরা সেই হার্টবিট দেখানোর মতো সেরকম একটা ছবি এখানে দেখিয়েছি। দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা খুব, দেখো কম্পনটা বুঝতে থাকো। এই যে কম্পনটা, এটা হচ্ছে পি, মানে এর গতি খুব বেশি দ্রুত। এরপরের এই যে
অংশটা, এই অংশটা হচ্ছে এস, এটা দেখো মাঝারি প্রকৃতির। আবার এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে অনেকটা ধীর, এটা হচ্ছে এল তরঙ্গ। আর ভূপৃষ্ঠে যত রকমের ক্ষয়ক্ষতি হয় ভূমিকম্পজনিত কারণে, তার জন্য দায়ী হচ্ছে এই এল তরঙ্গ, যেটা ধীরে ধীরে ভূপৃষ্ঠের মধ্যে ছড়িয়ে পড়ে। এইবারে আমরা এই এক একটা তরঙ্গের বৈশিষ্ট্য জেনে নেব একটু। প্রথম যে তরঙ্গটার কথা বলেছি এটা হচ্ছে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ। কি বললাম? এটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটা কঠিন, তরল, গ্যাসীয় সব ধরনের মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে এবং সংকোচন এবং প্রসারণের মধ্যে দিয়ে এটা এগিয়ে যায়। আর এর গতিটা এতটাই দ্রুত, তার বোঝানোর জন্য আমি তোমাদের বলছি, সেকেন্ডে 6 কিলোমিটার বেগে এটা ছড়িয়ে পড়তে পারে, সেকেন্ডে। এটা হচ্ছে প্রাইমারি ওয়েভ বা পি তরঙ্গের বৈশিষ্ট্য। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। সেকেন্ডারি ওয়েভের বৈশিষ্ট্য হলো এই এস তরঙ্গ পি তরঙ্গের পরে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। পি তরঙ্গ যেমন সেকেন্ডে 6 কিলোমিটার বেগে পৌঁছতে পারছিল, এটা এস তরঙ্গ সেকেন্ডে 3 থেকে 4 কিলোমিটার বেগে পৌঁছতে পারে। আর এস তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে কি, পি তরঙ্গ যেমন কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছিল, এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, গ্যাসীয় বা তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। আর এই যে এল তরঙ্গের কথা বললাম, লাস্ট যে তরঙ্গটা, সেটা হচ্ছে লেভেল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ, যেটা বললাম ধীর গতিতে এসে পৌঁছায়। এটাও সেকেন্ডে 3 কিলোমিটার বা তারও কম গতিতে এসে পৌঁছায় এবং পৃথিবীতে যত সমস্ত ক্ষয়ক্ষতি ভূমিকম্পজনিত কারণে হয়েছে, তার জন্য এই এল তরঙ্গই হচ্ছে বেশি পরিমাণে দায়ী। আশা করি ভূমিকম্পের তরঙ্গের বা ভূকম্পন তরঙ্গের শ্রেণীবিভাগটা বুঝতে পেরেছো। এখান থেকে প্রশ্ন সাধারণত এরকমই আসে, ভূকম্পন তরঙ্গ কয় প্রকার, কি কি, যে কোনো একটি সম্পর্কে যাজানো বিবৃত করো। এটা বলতে পারে, বা বলতে পারে পি তরঙ্গ ও এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো, বা বলতে পারে পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। তো এই যে এতক্ষণ ধরে আমরা ভূমিকম্পের কথা বলছি, এই ভূমিকম্পের এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে তার পরিমাপ। ভূমিকম্পটা কতটা মাত্রায় হচ্ছে, তার ক্ষতিকর প্রভাবটা কেমন, সেই পরিমাপগুলো সম্পর্কে এবার জানবো। তার জন্য কি যন্ত্র রয়েছে, কিভাবে পরিমাপ করা হয়, তাই মনোযোগ সহকারে এবার বাকি অংশটুকু দেখে নাও। তাহলে যে ভূমিকম্পের পরিমাপ করার এক বিশেষ ধরনের যন্ত্র রয়েছে। তাহলে আমরা বলেছিলাম ভূমিকম্প তরঙ্গ যেটা, সেটা বলেছিলাম সেসমিক ওয়েভ। আর ভূমিকম্পের পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিসমোগ্রাফ, যার বাংলা হচ্ছে ভূকম্পলিক যন্ত্র। তাহলে ভূমিকম্পের পরিমাপ সেটা পরিমাণ করা হয় কিসের সাহায্যে? সিসমোগ্রাফ বা ভূকম্পলিক যন্ত্রের সাহায্যে। তো আমাদের এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ভূমিকম্প পরিমাপক যন্ত্র কিন্তু বসানো রয়েছে, মানে ভূমিকম্প পরিমাপক কেন্দ্র রয়েছে। এইবার কোনো একটা স্থানে যদি ভূমিকম্প সংঘটিত হয়, তার কয়েক মিনিটের মধ্যেই এই সমস্ত কেন্দ্রগুলোর সাহায্যে আর এই সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে তার উৎপত্তি, মানে ওই ভূমিকম্পের উৎপত্তি, অর্থাৎ এই কেন্দ্র, তার উপকেন্দ্র, তার স্থায়িত্ব, ক্ষয়ক্ষতি হয়েছে কোন এলাকায়, সমস্তটা ডিটেলসে কিন্তু জেনে যাওয়া সম্ভব হয় কয়েক মিনিটের মধ্যেই। তাহলে ভূমিকম্পের পরিমাপক যন্ত্র যেমন সিসমোগ্রাফ, তেমনি সেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা কিরকম, তার প্রভাবটা কিরকম, সেটা নির্ণয় করার জন্য যন্ত্র কিন্তু আবার আলাদা রয়েছে। সেই যন্ত্রটার নাম কি? এখানে আমি তোমাদের লিখে দেখিয়েছি, দেখো। এই যন্ত্রটার নাম হচ্ছে রিখটার স্কেল। তাহলে এই রিখটার স্কেল কি যন্ত্র হলো? না ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং তার তীব্রতার মাত্রা পরিমাপক যন্ত্র। অবশ্যই দুটো যন্ত্র আলাদা, দুটোর কার্যকারিতা আলাদা। খুব ভালো করে বুঝবে তোমাদের পরীক্ষায় কোন প্রশ্নটা এসেছে। যদি বলে ভূমিকম্পের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, অবশ্যই তোমাকে লিখতে হবে সিসমোগ্রাফ বা ভূকম্পলেখ। আর যদি বলা হয় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা বা তার তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, তখন তোমাকে লিখতে হবে রিখটার স্কেল। এই যে রিখটার স্কেলটার কথা বলছি, এটা কিন্তু অনেক সময় টিকা আকারেও এসে থাকে, মানে একটু বেশি নম্বরের প্রশ্ন হিসেবেও এসে থাকে। সেক্ষেত্রে তুমি কি লিখবে? তাহলে প্রথমেই তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো রিখটার স্কেল। এই যন্ত্রটি আবিষ্কার করেন জনৈক বিজ্ঞানী রিখটার নামে, তাই তার নাম অনুসারেই করা হয়েছে এই যন্ত্রের নাম রিখটার স্কেল।
আর এই রিক্টার স্কেলের সূচক মাত্রা থাকে 0 থেকে 10 পর্যন্ত। আর প্রত্যেকটা যে দাগ নম্বর তাহলে বলছি যে 0, এরপরে কি হবে 1, 2, 3, 4, এইভাবে 10 পর্যন্ত সূচক থাকে। এবার এক একটা দাগ এগিয়ে যাওয়া মানেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা 10 গুণ বেশি। মানে 0 থেকে 1 এখানে ক্ষয়ক্ষতি যা ছিল 1 থেকে 2 এ গিয়ে তার থেকে 10 গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এটা বোঝানো হয় এই সূচকের সাহায্যে। আর এই রিক্টার স্কেলের সূচক যখন 6 ছাড়িয়ে যায় তখন বলা হয় যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মানে মাত্রাটা অনেক বেশি হারে হয়েছে। তাহলে রিক্টার স্কেলের সূচক যখন 6 অতিক্রম করে ভূমিকম্পের মাত্রা, তখন সেখানে ক্ষয়ক্ষতি হয় অনেক বেশি পরিমাণে, এটাই ধরে নেওয়া হয়। এই হয়ে গেল রিক্টার স্কেল। তোমার টিকার আকারে এলেও তুমি এইভাবে লিখতে পারো, বা রিক্টার স্কেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে সেখান থেকেও তুমি এই তথ্যের ভিত্তিতে লিখে নিতে পারবে। এইবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল, মানে কোন কোন এলাকাগুলো বেশি ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। দেখো, আমরা 3 রকম পাতসীমানার কথা আগেই পড়ে নিয়েছি, আগের ক্লাসগুলোতেই জেনে গেছি। অভিসারী, অপসারী, নিরপেক্ষ, এই 3 রকম পাতসীমানাতেই কিন্তু ভূমিকম্প সংঘটিত হয়। তবে সব থেকে বেশি পরিমাণে ভূমিকম্প সংঘটিত হয় অভিসারী বা বিনাশকারী পাতসীমানাতে। এই যে দেখো, এখানে তোমাদেরকে ছবি দেখিয়েছিলাম প্রশান্ত মহাসাগরীয় পাতের কথা। এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সেখানে নিমজ্জিত যে পাতসীমানা, এই নিমজ্জিত পাতসীমানা হিমালয় এবং আল্পস পার্বত্য অঞ্চলে অভিসারী সংঘর্ষে কি হয় না, অভিসারী সংঘর্ষ সীমানায় প্রায়শই কিন্তু ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। আর সেই কারণেই এই যে পাতসীমানা এলাকায় অর্থাৎ অভিসারী পাতসীমানা এলাকায় মূলত নবীন ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়। তাই বলা যায় পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ। ব্যাস, এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর পৃথিবীর অধিকাংশ যে জীবন্ত আগ্নেয়গিরিগুলো, সেইগুলো হচ্ছে এই প্রশান্ত মহাসাগরের উপকূল এলাকাকে বলয়ের আকারে ঘিরে রেখেছে, যেটাকে বলা হয়ে থাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা প্যাসিফিক রিং অফ ফায়ার। সেটা তাহলে কোথায় বললাম? প্রশান্ত মহাসাগরকে ঘিরে এই সমস্ত জীবন্ত আগ্নেয়গিরিগুলো রয়েছে বলে তাই এর এইরকম নামকরণ। আর এই যে বলয়টার কথা বললাম, এই বলয় অঞ্চলে কিন্তু পৃথিবীর 70% ভূমিকম্প সংঘটিত হয়। আর এই প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের অন্তর্গত যে সমস্ত আগ্নেয়গিরিগুলো, সেই হিসেবে তুমি উল্লেখযোগ্য যেগুলোর কথা বলতেই পারো সেটা হচ্ছে জাপানের ফুজিয়ামা, মেক্সিকোর পোপোক্যাটিপেটাল, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, ইকুয়েডরের কটোপ্যাক্সি, ফিলিপাইন্সের পিনাটুবো, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এইরকম অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যে। তাহলে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে পৃথিবীব্যাপী কোথায় কোথায় বেশি পরিমাণে আগ্নেয়গিরি গড়ে উঠেছে এবং সেই অনুপাতে যে ভূমিকম্প প্রবণ অঞ্চল বা এলাকা সেগুলো কোথায় কোথায় অবস্থিত সবটা বললাম। এইবার যেহেতু আমরা ভারতবাসী, ভারতবর্ষের কোন কোন এলাকা ভূমিকম্প প্রবণ সেটাও জানার প্রয়োজন রয়েছে। তো ভারতবর্ষের মূলত হিমালয় পার্বত্য অঞ্চল আর গঙ্গা ব্রহ্মপুত্রের উপত্যকা অঞ্চল হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। তবে শেষ কিছু বছর ধরে দেখা যাচ্ছে যে দাক্ষিণাত্য মালভূমিতেও কিন্তু কিছু কিছু ভূমিকম্প সংঘটিত হচ্ছে। এই হচ্ছে ভারতের ভূমিকম্প প্রবণ এলাকা। এবার প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প যে সংঘটিত হয় তাহলে এর কি পূর্বাভাস দেওয়া সম্ভব? যেমন আমরা খবরে দেখি, রেডিওতে শুনি অনেক সময়, সেখানে কি বলা হয়? আবহাওয়ার পূর্বাভাস। তাহলে আবহাওয়ার পূর্বাভাসের মতো ভূমিকম্পেরও কি পূর্বাভাস দেওয়া যায়? উত্তর হলো না, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে ভূমিকম্পজনিত যে যে সমস্যায় মানুষ পড়তে পারে তার সেই বিপর্যয়টার মোকাবিলা করার জন্য কিছু ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে আগে থেকে, মানে সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকে নেওয়া যেতে পারে। যেমন সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি নির্মাণ করা উচিত, সেখানে কোনো ইমারতি যে ব্যবস্থা সেটা করা ঠিক নয়, সেরকম কনস্ট্রাকশন হলে কিন্তু জীবনহানি বা প্রাণহানি
বেশি পরিমাণে সংঘটিত হবে। তাছাড়া আমাদেরকে পরিবেশের ওপরে নজর রাখতে হবে, সেখানে কি পরিবর্তন ঘটছে তার ওপরেও কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাছাড়া বিভিন্ন রকমের জীবজন্তু রয়েছে যারা কিন্তু আগে থেকেই এই পূর্বাভাসটা পায় এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে, তাহলে সেগুলো থেকেও কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো এই অংশ থেকে তোমাদের একটা প্রশ্ন এসে থাকে, ভূমিকম্পের মতো বিপর্যয়ের তুমি কিভাবে ব্যবস্থাপনা করবে বা কি তুমি প্রিকশন সেখানে নেবে। তো সেই জায়গায় তুমি কি বলতে পারো যে ঝুঁকিপূর্ণ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলোকে মেরামতির ব্যবস্থা করতে হবে। ভূমিকম্প যখন সংঘটিত হয় তখন কোনো শক্ত কিছুর নিচে আশ্রয় নেওয়া প্রয়োজন যাতে আঘাতটা গুরুতর না হয়। অবশ্যই ভূমিকম্প প্রবণ এলাকার ঘরবাড়ি কাঠের তৈরি হওয়া প্রয়োজন। যে সমস্ত জিনিসপত্র অত্যন্ত জরুরি সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। আপৎকালীন কিছু ব্যবস্থাপনা নিতে হবে, নিজের মাথা থেকে বের করে সেই সমস্ত ব্যবস্থাপনাগুলো করতে হবে। এইভাবে তুমি ওই ভূমিকম্পের মতন বিপর্যয়ের মোকাবিলা করতে সক্ষম হবে। আর এর পরবর্তী অংশে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে অগ্ন্যুৎপাতের কথা বলছি, ভূমিকম্পের কথা বলছি, এইগুলো মানুষের জীবনে ঠিক কতটা প্রভাব বিস্তার করে। এই প্রশ্নের উত্তরটা আলোচনার আগে বলি, আজকের এই যে ক্লাসটা তোমরা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখছো তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে আমিও আছি, তোমাদেরই এসপি ম্যাম। আজকের এই ক্লাসটা যদি তুমি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, প্রথম এসে থাকো এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করতে কিন্তু একেবারেই ভুলবে না এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তৎক্ষণাৎ তবেই তোমার কাছে পৌঁছতে পারবে যদি তুমি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। আর আজকের এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তোমার যদি কিছু জানার থাকে বা কিছু জানানোর থাকে তাহলে সেটাও কমেন্টে জানাতে পারো, ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাতে পারো, বা আদার্স যদি তোমার কিছু জানার থাকে সেটাও তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো। চলো তাহলে আমরা নেক্সট প্রশ্ন এবং আজকের উপস্থাপনার শেষ অংশে প্রায় চলে এসেছি, সেই শেষ অংশটুকু সম্পর্কে জেনে নিই। প্রশ্নটা ছিল কি না, মানুষের জীবনে কি প্রভাব রয়েছে অগ্ন্যুৎপাত আর ভূমিকম্পের, তার উত্তরটা তুমি কিভাবে লিখবে। দেখো, অগ্ন্যুৎপাতই বলো বা ভূমিকম্পই বলো, এই দুটোই হচ্ছে কি আকস্মিক একটা শক্তির বহিঃপ্রকাশ, যেটা আবার ভূ আভ্যন্তরীণ, যেটাকে তুমি খালি চোখে দেখতেই পাবে না। ভূ আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ এবং সেটা হঠাৎ করে আকস্মিক ভাবে। তাহলে সেটা জনজীবনে কিরকম প্রভাব বিস্তার করে সেটাকে তোমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। দেখো, এই যে দুটো প্রাকৃতিক শক্তির কথা বলা হচ্ছে, এই দুটো প্রাকৃতিক শক্তির কারণে জলবায়ুর পরিবর্তন হতে পারে, ভূমির প্রকৃতির পরিবর্তন হতে পারে, সেখানে একটা সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে, একটা শহর ধ্বংস হয়ে যেতে পারে, আবার নতুন করে কিন্তু শহর গড়ে উঠতে পারে। যেমন যদি বলা হয় দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমি সেখানে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, যেটা কিন্তু কৃষিকাজে যথেষ্ট উর্বর, তার কারণে সেখানে কিন্তু বসতি অনেক বেশি। আবার আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে উষ্ণ প্রস্রবণ সৃষ্টি হয়। তাছাড়া সেখানে কি হয়, এই যে উষ্ণ প্রস্রবণ বা গাইজার, এইগুলো থেকে অনেক সময় মূল্যবান খনিজ পাওয়া যায়। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হিসেবে তুমি বলতে পারো কিম্বারলির হীরের খনি অঞ্চল, যেটা কিনা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। দেখো, আমরা কিন্তু একটু আগেই বললাম যে ভূমিকম্পের মতন এই যে আভ্যন্তরীণ শক্তি সেটা কিন্তু আকস্মিক হয়ে থাকে, আর তার যে ক্ষয়ক্ষতি সেটার আগাম কখনো পূর্বাভাস পাওয়া সম্ভব নয়। তবে তার ক্ষতিটা কিরকম হয় না, ভূমিকম্পের কারণে অনেক জায়গায় নির্মাণ কার্য বিলুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। তাছাড়া সেখানে দেখা যায় যে অনেক সময় জলাধার তৈরি আছে, সেই জলাধার ভূমিকম্পের কারণে ভেঙে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাহলে সেই জলাধারের মধ্যে ধরে রাখা যে জল সেটা কি হবে, ভেঙে যাওয়ার ফলে সেটা প্লাবিত করে দেবে অনেকটা পরিমাণ এলাকাকে। এই ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে ভূমিকম্পের কারণে। তাছাড়া ভূমিকম্পের কারণে অনেক সময় কি হয়, জলোচ্ছ্বাস হয়, সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়। তাহলে সমুদ্রের জলতল যে লেভেলটা, সি লেভেল যেটা ছিল, সেটা কি হয়, জলোচ্ছ্বাসের কারণে ঢেউগুলো অনেক দূর পর্যন্ত, অনেক উঁচু পর্যন্ত আসতে পড়ে, তার ফলেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়। আর এই ভূমিকম্পের কারণেই যেহেতু ধস হতে পারে, বড় বড় ফাটল তৈরি হতে পারে, তাহলে সেখানে পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন ঘটতে পারে। তাছাড়া সেখানে
একটু আগে বললাম জলাধার নষ্ট হয়ে যেতে পারে, ঘর বাড়ি ভেঙে গিয়ে অনেক প্রাণহানি ঘটতে পারে, সম্পত্তির হানি হতে পারে। আর যে জলোচ্ছ্বাসের কথা বললাম সেই রকমই একটা জলোচ্ছ্বাসের উদাহরণ হচ্ছে 2004 সালের 26শে ডিসেম্বর। তখন কি হয়েছিল না, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সেখানে প্রবল জলোচ্ছ্বাস হয়েছিল, যেটা কিনা সুনামি নামে পরিচিত। ভারত মহাসাগরীয় পাত আর বার্মা পাত, এই দুটো পাতের সংঘর্ষের ফলে সেই এলাকাটায় ভূমিকম্প সংঘটিত হলো এবং সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল 8.9 রিক্টার স্কেলে। যেখানে আমরা রিক্টার স্কেল পড়তে গিয়ে দেখলাম যে 6-এর বেশি মাত্রা হলেই সেটাকে অতিরিক্ত ক্ষয়ক্ষতিপূর্ণ ভূমিকম্প বলে ধরে নেওয়া হয়। সেই জায়গায় 6-এর পরিবর্তে হয়েছিল 8.9। তাই বুঝতেই পারছো ক্ষয়ক্ষতির মাত্রাটা কত বেশি ছিল। কারণ আমরা জেনেছি একটু আগেই যে সূচকের 1 দাগ করে বেড়ে গেলেই 10 গুণ বেশি শক্তিশালী ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই যে সুনামির উদাহরণ দিলাম, এই সুনামিতে ভারতেও হয়েছে, আর তার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 11টা দেশে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যে প্রায় 3 লক্ষ প্রাণহানি হয়েছে শুধুমাত্র এই জলোচ্ছ্বাসের কারণে। 3 লক্ষ প্রাণহানি। তাহলে দেখো এতক্ষণ ধরে যা যা তোমাদের বললাম শেষ পর্যন্ত, শেষের অংশে, এইটা পুরোটাই হচ্ছে কি আগ্নেয়গিরি আর ভূমিকম্পের প্রভাব জনজীবনের উপরে বা মানুষের জীবনের উপরে। যদি তোমাদের এই প্রশ্নটা আসে তাহলে এই তথ্যগুলো তুলে দিলেই হবে। তো আজকের উপস্থাপনায় তোমাদের জন্য এইটুকুই ছিল। নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকো।